প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় দন্ত চিকিৎসার আগে ও পরে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, দন্ত চিকিৎসার আগে এবং পরে কি করণীয়? কারণ সাধারণত আমরা চিকিৎসা পদ্ধতি জানি, চিকিৎসা পদ্ধতির আগে এবং পরে নানা ধরনের এবং প্রয়োজনীয় কিছু করণীয় কাজ থাকে। সেই বিষয়গুলো আজ আমরা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে একটু আমি আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে যখন রোগীরা আপনাদের কাছে আসছেন, পরবর্তীতে হচ্ছে যে কোনো রোগ নিয়েই আসতে পারেন, সেক্ষেত্রে দন্ত চিকিৎসার ক্ষেত্রে আগে এবং পরে কি কি করছেন আপনারা? রোগীরা আমাদের কাছে বিভিন্ন রোগ নিয়ে আসে, সেই সব রোগের চিকিৎসাতে সফল হবে এমন কিন্তু না। এই যে ফেল হচ্ছে বা এই যে রোগটা রয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এর কারণ কিন্তু অনেকটাই দায়ী সেই চিকিৎসার আগের হিস্ট্রিটা বা ইতিহাসটা ঠিকমতো ডাক্তারকে দিচ্ছে কিনা, অথবা ডাক্তার যে চিকিৎসাটি দিচ্ছে তার পরবর্তীতে সে সেটিকে কীভাবে ফলো আপ করছে, এটার উপর সফলতাটা আসলে অনেকটাই নির্ভর করে। তো যেমন আমি ছোটো এক্সাম্পল দিই, যে যেমন ধরেন কোনো দাঁতের ব্যথা নিয়ে একটা ডাক্তারের কাছে গেল, ডাক্তার থেকে রুট ক্যানাল করতে হবে। এই রুট ক্যানাল কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্জারি, শুধু রুট ক্যানাল নয়, দাঁতের ম্যাক্সিমাম চিকিৎসায় কিন্তু সার্জারির আওতায় পড়ে। বাট আমাদের ধারণা আছে যে মুখের মধ্যে যে চিকিৎসাগুলো খুব সিম্পল চিকিৎসা, এটা মনে হয় অতটা জটিলতা বা অতটা খারাপ দিকে হয়তো টার্ন নিতে পারে না। বিষয়টা একদমই এরকম নয়। মুখের চিকিৎসাটা শরীরে অন্য যেমন সার্জারি হয় তার কাছাকাছি, কারণ এখানে রক্ত বেরোচ্ছে, রক্ত যেখানে রক্ত আছে সেখানে কিন্তু শরীরের প্রতিটা গুরুত্বপূর্ণ অঙ্গই কোনো না কোনোভাবে তার সাথে সম্পর্কিত, কারণ রক্ত তো শরীর সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, মুখের ইনফেকশন নিয়ে সব জায়গায় বয়ে নিয়ে বেড়াচ্ছে। সেক্ষেত্রে কোনো রুগী যদি কোনো প্রথমে ডাক্তারের কাছে আসে, ডাক্তার হয়তো ব্যস্ততার খাতিরে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছু এড়িয়েও যায়, তবুও রুগীর নিজের সচেতনতাই ডাক্তারদেরকে তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি জানাতে হবে। খুব কমন যেগুলি, সেগুলো তার গ্যাস্ট্রিক আলসার আছে কিনা, মানে খাবার পর তার পেট জ্বলে কিনা, বা তার প্রায় বমিটিং টেন্ডেন্সি আছে কিনা, মুখ টকটক হয়ে থাকে কিনা, এগুলো ডাক্তার বলতে হবে। এগুলো যদি না বলে তাহলে ডাক্তার অনেক সময় আমরা কী করি, রুগী তো ব্যথা নিয়েই আসে, কাজ করবো না, ব্যথার ওষুধ দিয়ে দিই। এ ব্যাপারে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করি, যে যার মনে তার কোনো গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে, আমরা বুঝে শুনে এটা দেবো। আরেকটি বিষয় খুব কমন, সেটি হচ্ছে যাদের একটু বেশি এজ, তাদের অনেক ক্ষেত্রেই দেখবেন যে রক্ত পাতলা করে এক ধরনের ওষুধ খায়, অ্যাসপিরিন টাইপের ওষুধ। এটা অনেকেই কিন্তু বলে না, ডাক্তার জিজ্ঞেস করলেও অনেকে এটাকে এড়িয়ে যায়, যে এটা তত গুরুত্বপূর্ণ কিছু না, আমি খাচ্ছি, কী হয়েছে দাঁতের চিকিৎসা করলে। বাট এটার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে না দেওয়া। সিম্পল একটা স্কেলিং, খুব কমন এটা, এটা কিন্তু প্রায় রুগীরই করতে হয়। এই স্কেলিং থেকেও কিন্তু রুগীর অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে যদি সে এই হিস্ট্রিটা না দেয় যে সে লম্বা টাইম ধরে এই রক্ত জমাট না বাঁধার ওষুধটি খাচ্ছে। সেক্ষেত্রে যে কোনো সার্জারিতেই রক্ত বন্ধ হবে না, দেখা যাবে যে রুগীর একটি বড় ধরনের একটি ঝামেলা হতে পারে। আমার নিজেরই লাইফে একটা অভিজ্ঞতা আছে, এই রোজার মধ্যে আমার একটা রিলেটিভকে স্কেলিং করতে আসছে, সিম্পল স্কেলিং। আমি জিজ্ঞেস করেছি তাকে যে আপনি এরকম ধরনের ওষুধ খান কিনা, সে না আমি খাই না, মানে কনফিডেন্টলি বলে খাই না। তো আমাদের রিলেটিভ, আমি আর তাকে ফিরিয়ে না দিয়ে আমি স্কেলিং করিয়ে দিয়েছি রোজার সময়। সে বাসায় চলে গেছে, সেরির পরে আমাকে ফোন দিয়ে বলছে যে আমার তো মুখ ভরে রক্ত আসছে। তো আমি বললাম যে আপনি কী ওষুধ খান আবার বলেন। তখন সে প্রেসক্রিপশন খুলে বলছে যে হ্যাঁ সে সেই ওষুধটা খাই। তখন কিছু করার নেই, আমি চিকিৎসা করে ফেলেছি। কত বড় টেনশনে রুগীকে আবার আসতে বলি, রাত্রে আমি আমার চেম্বার খুলে ডেকে আমরা তাকে প্রাইমারি ম্যানেজমেন্ট করে তাকে সুস্থ করলাম। তো এই বিষয়গুলো কিন্তু খুব কমন হয়ে যেতে পারে যদি রুগী ঠিক মতো হিস্ট্রি না দেয়। অর্থাৎ মেডিসিনের হিস্ট্রি, মেডিকেশনের হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। কী ওষুধ খাচ্ছে তার শুধু এটার কথা বললাম, বাট যেগুলো হয়তো এর সাথে লিঙ্ক নেই সেগুলো কিন্তু ডাক্তারকে বলা উচিত। কারণ আমরা যখন অ্যান্টিবায়োটিক দেই বা অন্য কোনো ওষুধ দেই, সেই ওষুধের সাথেও কিন্তু তার রেগুলার ওষুধের একটা অ্যাকশন হতে পারে, হয় ওইটা কাজ করবে না অথবা এটা ভালো মতো কাজ করবে, এই ধরনের বিষয় কিন্তু রয়ে যায়। এরপর একটা কমন বিষয় হচ্ছে অ্যালার্জি। সেই কোনো খাবার খেলে শরীর চুলকায় কিনা, ফুলে ফুলে যায় কিনা, এটা জানাও কিন্তু ডেন্টিস্টের জন্য খুবই জরুরি। নিশ্চয়ই। আরেকটি হচ্ছে তার শ্বাসকষ্ট রয়ে গেছে কিনা, সে ইনহেলার ইউজ করে কিনা, এটা কিন্তু খুবই জরুরি। কারণ ইনহেলার ইউজ করলে দেখা যায় যে কোনো ক্ষত কিন্তু শুকাতে অনেক সময় লেগে যায়, দীর্ঘমেয়াদী হয়ে যায়। এটাও কিন্তু ডাক্তার জিজ্ঞেস করুক না করুক অবশ্যই রুগীকে বলতে হবে যে আমি ইনহেলার ইউজ করতে হয় আমাকে মাঝে মধ্যে, এটি রয়ে যায়। এরপরে আসছে যেমন মেয়েদের ক্ষেত্রে যদি প্রেগনেন্সি থাকে,
অবশ্যই অবশ্যই বলতে হবে ডাক্তারদেরকে, কারণ প্রথম 3 মাস এবং লাস্ট 3 মাস প্রেগনেন্সির সময় খুবই সংবেদনশীল সময়। অনেক চিকিৎসায় কিন্তু আমরা দিতে পারি না, দিলে যেমন মেয়ের ক্ষতি হতে পারে, গর্ভের যে বাচ্চাটি বড় হচ্ছে তারও কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এই সব বিষয়গুলি কিন্তু প্রতিটা রোগীর মাথায় রাখতে হবে যে তার যদি অন্য কোনো সমস্যা রয়ে যায় জানা মতে, সেটিকে অবশ্যই, তার মনে হতে পারে যে এর সাথে দাঁতের চিকিৎসার কোনো সম্পর্ক নেই, কিন্তু অবশ্যই ডাক্তারদের কাছে যদি একদম পরিষ্কারভাবে না বলে, এখান থেকে কিন্তু তার বড় ধরনের ক্ষতি হতে পারে, যার সমাধান করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। স্কিলিং এর কথা বলছিলেন, এর আগে এবং পরে কি করণীয়? স্কেলিংয়ের ক্ষেত্রে আসলে যদি এখনকার সময় আমাদের যেমন একটি সময় ছিল যে আমরা যে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে গেলে যে যন্ত্র লাগে প্রপার, সেই যন্ত্র অনেক সময় আমরা পেতাম না, অনেক সময় হয়তো একটু কম্প্রোমাইজ করতাম আমরা, হয়তো বা কেমিক্যাল স্টেরিলাইজেশন করতাম, সেই সময় কিন্তু আমরা আগে থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতাম যাতে করে এখান থেকে কোনো সংক্রমণ শরীরে ছড়িয়ে না যায়। বাট বর্তমান সময়ে আমার তো মনে হয় প্রান্তিক জনগোষ্ঠী বা রাও একটা ভালো স্টেরাইল ক্লিনিকের আওতায় চলে আসছে, কারণ আমরা যে যন্ত্রগুলি ব্যবহার করি ওরা এত সহজলভ্য হয়ে গেছে যে কোনো ডাক্তার এখন বাংলাদেশে জোগাড় করতে পারে। তো ফলে স্কিলিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আগে থেকে হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাও পড়তে পারে যদি সিভিয়ার পর্যায়ের মাড়ির রোগ না থাকে। সেক্ষেত্রে আমরা এটা স্ক্রিনিং করিয়ে দিয়ে পরে আমরা তার সেই ধরন অনুযায়ী আমরা ওষুধ দিয়ে দিই। হতে পারে সেটা সিম্পল কোনো অ্যান্টিসেপটিক মাউথওয়াশ হতে পারে, আর খুব সিভিয়ার হলে তো কিছু আমরা ওষুধ দিতে পারি। তাই পরবর্তী যেটা হয় সেটি হচ্ছে দাঁত দিয়ে একটু শিরশির করতে পারে। এই কারণে কিন্তু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে স্কেলিং করলে দাঁত নড়ে যাবে, পাতলা হয়ে যাবে। এটি আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, কিন্তু সাময়িক একটু অস্বস্তি হয়, কারণ পাথরগুলো লেগেছিল, ফাঁকা হয়ে গেলে এমনিতে জিভগুলি ওখানে চলে যায়, দাঁত শিরশির করতে পারে। সেক্ষেত্রে আমরা স্কেলিংয়ের পরবর্তীতে বলে থাকি যে একটু ফ্লোরাইড কন্টেনিং, ভালো ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট দিয়ে সফট টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ব্রাশ করতে, বা ওই টুথপেস্টটা আঙ্গুলে করে নিয়ে ব্রাশের পর দাঁতগুলির মাসাজ করলে ওই ফ্লোরাইডের রিয়াকশানে এই শিরশির ভাবটি অনেকটাই কমে যায়। কতদিন পর্যন্ত থাকে এই রিয়াকশন? এটা সাধারণত ম্যাক্সিমাম 15 দিন, এর মধ্যেই এটা ভালো হয়ে যাওয়ার কথা। যদি ভালো না হয় তবে অবশ্যই রুগীকে আবার ডাক্তারের কাছে আসতে হবে, হয়তো তার অন্য কোনো সমস্যা রয়ে গেছে মুখের মধ্যে। অনেকের ক্ষেত্রে যেটি ধারণা যে আগে আসলে অ্যান্টিবায়োটিক শুরু, সেটি আসলে এখন প্রয়োজন হয় না। সব ক্ষেত্রে নয়, যেমন আক্কেল দাঁত বা এই থার্ড বোলার দাঁত বলি আমরা, যেটা দেরিতে ওঠে, ওটা সবসময় ফেলে দিতে হয় ম্যাক্সিমাম সময়, ওইটি দেওয়ার আগে আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে নিতে হয়। অথবা মুখের অন্যান্য সংক্রমণ যদি বেশ বড় আকারে ছড়ানো থাকে বা দীর্ঘ মেয়াদি থাকে, সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে নিই। তার প্রধান কারণ হচ্ছে যেটা আগেই বলছিলাম যে মুখের রোগের সাথে যে এই শরীরের অন্য রোগের সম্পর্ক রয়েছে, সেইখান থেকে যেন দাঁত ফেলতে গেলে বা চিকিৎসা করতে গেলে ওই ব্যাকটেরিয়া বা ওই সংক্রমক রক্তে মিশে যেন অন্য কোনো জায়গায় সংক্রমিত না করতে পারে। কমন হয় হার্টের যে রোগটি খুব কমন হয় দাঁতের সম্পর্ক থেকে, আপনারা জানেন, এখন রোগীরা তো অনেকেই জেনে গেছে যে ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস যেটা নামে যে রোগটি, এটি কিন্তু অনেক অংশেই এই মাড়ির বা দাঁতের রোগ থেকে হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফিলিং করার আগে এবং পরে কি করণীয়? ফিলিং খুব কমন একটি চিকিৎসা ব্যবস্থা, গর্ত হলেই ফিলিং করতে হয়। ফিলিংয়ের ধরনের উপর, যেমন দীর্ঘমেয়াদী আমরা আসলে ব্যবহার করে আসতাম এক ধরনের মেটাল ফিলিং, সিলভার কালারের, যদিও এটা নিয়ে এখন শক্ত বিতর্ক হচ্ছে যে এর মধ্যে একটু মার্কারি থাকে যেটা শরীরের নানাভাবে ক্ষতি সাধন করতে পারে। তারপরেও এটা কিন্তু এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, অনেক জায়গায় ব্যান্ড হয়েছে, এটা বিতর্কিত ফিলিং। বাট এটা যদি কোনো কারণে করা হয় তো এই ফিলিংটা জমতে কিন্তু শক্ত সময় লাগে। সেক্ষেত্রে ফিলিংয়ের পর 2 ঘন্টা মুখে কিছু না লাগানোই ভালো, সেটা পানি হোক আর যাই হোক। আর যে সাইডে ফিলিং সেই সাইডটাতে অন্তত 24 ঘন্টা খাবার অ্যাভয়েড করাই ভালো, কারণ 24 ঘন্টার মধ্যে ফিলিংটি সেট হয়, একটু এক্সপান্ড হয়, একটু ফুলে যেতে পারে, যাই হোক পুরোটা সেট হয়ে যায়, তারপরে সে স্বাভাবিক খাবার খেতে পারে। আর যেটা এখন জনপ্রিয় ফিলিং, এটা কসমেটিক ফিলিং বলি আমরা, কম্পোজিট ফিলিং, এই ফিলিংটা আসলে করার পরই খুব বেশি রকম প্রিকশনের দরকার হয় না, ফিলিং করলেই পরবর্তীতে তার স্বাভাবিক কাজ করতে পারে। আগে কোনো প্রিকশন দরকার হয়? আগে প্রিকশন দরকার বলতে ফিলিং যদি আমরা খালি চোখে দেখি যে না খুব বেশি বাড়ে নাই বা রোগীর খুব বড় ধরনের শিরশির করছে না, আগে কোনো প্রিকশন দরকার নেই, এক্সরে বা কোনো কিছুই লাগবে না, সরাসরি ফিলিংটি করে দেওয়া যায়। তবে সেক্ষেত্রে যদি পেশেন্টের শিরশির করে বা দীর্ঘমেয়াদী গর্তটি রয়ে যায়, আমাদের এক্সরে করে দেখে নিতে হয় যে এই গর্তের ব্যাপ্তি কি মজ্জা পর্যন্ত গিয়েছে নাকি না দাঁতের শক্ত যে অংশ তার মধ্যেই সীমাবদ্ধ আছে, এটি দেখে নেওয়ার জন্য একটা এক্সরে দরকার হতে পারে শুধুমাত্র। সেটি কি ফিলিং পরবর্তী সময়? না, আগে এক্সরে করে দেখে নিতে হবে যে দাঁতের গর্তের ব্যাপ্তিটি মজ্জায় যায়নি, তখনই ফিলিং করা যাবে। বাট যদি আমরা এক্সরেতে দেখি বা কোনোভাবে বুঝতে পারি যে হ্যাঁ এই সংক্রমণের মাত্রাটি মজ্জায় চলে গেছে, তখন তো ফিলিংয়ে হবে না, তখন লাগবে আবার যেটা বললাম রুট ক্যানেল চিকিৎসা লাগবে। দন্ত চিকিৎসার ক্ষেত্রে রুট ক্যানেলের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আসলে দন্ত চিকিৎসার আগে এবং পরে রুট ক্যানেলের ক্ষেত্রে কি কি সতর্কতার প্রয়োজন হয়ে থাকে? রুট ক্যানেলের প্রথমেই আসলে একটা এক্সরে লাগবেই, যেটা আমি একটু আগেও বলছিলাম, কারণ দাঁতের যে রুট মানে যেখানে আমরা চিকিৎসাটি করব, রুটের
আকৃতি কেমন, কয়টা রুট আছে, কোন দিকে বাঁকা আছে, এগুলো আমাদের অ্যানালাইসিস করে নিতে হয় প্রথমেই। এরপর রুট ক্যানাল চলে, যাদের বেশি ইনফেকশন থাকে তাদের হয়তো একটা দুটো সিরিঞ্জ বেশি লাগতে পারে। আর ফ্রেশ কেস থাকলে তো একদিনই রুট ক্যানাল এখন হয়ে যায়, অনেক আধুনিক মেশিন চলে আসছে, এই কাজগুলিকে রুট ক্যানাল করা যায়। আর রুট ক্যানাল পরবর্তীতে কীটা হয়, রুট ক্যানাল করলে দাঁতের সংক্রমণ ছিল সংক্রমণমুক্ত হয়ে যায়, ব্যথাও চলে যায়। ফলে যে পরবর্তী অ্যাডভাইস দেয় ডাক্তার, যেটার উপরে ক্রাউন বা ক্যাপ করিয়ে নিতে হবে, এটা অনেকেই করতে চায় না। আর ব্যথা নেই, আবার কেন খরচ করে এটা আমি করতে যাব। মনে রাখতে হবে রুট ক্যানাল করার পর সেই দাঁতে ইলাস্টিসিটি বলি আমরা, মানে যে জৈব বা পানির যে পদার্থটি কমে যায়, ফলে কিছু কামড় লাগলে দাঁত ভেঙে যেতে পারে। এত কষ্ট করে রুট ক্যানাল করলেন, দাঁতে ভেঙে গেলে তো আর পরবর্তী ক্রাউন করতে অনেক কষ্ট, অনেক সময় করা যায় না, দাঁতটি ফেলে দিতে হতে পারে। এই জন্যে চিকিৎসকের পরামর্শ মতো রুট ক্যানাল শেষ করার পর ওই দাঁতের উপরে ক্রাউন করিয়ে নেওয়া বা আর্টিফিশিয়াল ক্যাপ করে নেওয়া খুবই জরুরি। তাহলে দাঁতটি আবার লম্বা টাইম তার স্বাভাবিক অবস্থায় থাকবে। এই যে আর্টিফিশিয়াল ক্যাপের কথা বলছিলেন, পরবর্তীতে আসলে কি করণীয়? এই ক্যাপটিতে আসলে কি হয়, কারণ দাঁতটিতে রুট ক্যানাল করা আছে, রুট ক্যানাল করা মানে কিন্তু দাঁতটিতে সেন্স বা দাঁতটির যে স্বাভাবিক স্নায়ুর সরবরাহ বা নার্ভের সরবরাহ এটা কিন্তু নেই। ফলে অন্য দাঁত যেমন কামড় দিলে কিন্তু আমরা বুঝতে পারি যে এর বেশি আর এই জিনিসটা কামড় দেওয়া যাবে না, বাট রুট ক্যানাল করা দাঁতে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, জোরে কামড় দিয়ে ফেলি। এই জন্য আমরা রোগীদেরকে বলি ক্রাউন করার পরবর্তী সময়ে স্বাভাবিক দাঁত যতটুকু খাবার বা লোড নিতে পারে ওই দাঁত দিয়ে ওইটুকুই লোড নেয়। অনেকে খুব জোরে কামড় দিয়ে ফেলে ওই দাঁত দিয়ে, ফলে এই উপরে ক্রাউনটি ভেঙে যায়, আবার ক্রাউন করতে হয়। সে কারণে জাস্ট স্বাভাবিক খাবার দাবার যেটা আমরা খাই ওই খাবার দাবারই আমরা এই ক্রাউনের উপর দিয়ে আমরা খেতে পারবো। আরেকটি বিষয় হয় যে দীর্ঘমেয়াদী ক্রাউন বা ক্যাপ ইউজ করার পর পাশের দাঁতের সাথে যে একটি অ্যাটাচমেন্ট বা সংযোগ এটি অনেক সময় লুজ হয়ে যায়, খাবার ঢোকে, দেখা যায় একটি বিব্রতকর অবস্থা হয়। সেই ক্ষেত্রে এটা আবার চিকিৎসকের পরামর্শ নিতে হয়। চিকিৎসক ইচ্ছা করলে যদি দেখে যে না গ্যাপটা অনেক বড়, সেক্ষেত্রে হয়তো ক্রাউনটা চেঞ্জ করে আবার নতুন করে ক্রাউন লাগিয়ে দিতে পারে। সেটি অবশ্য অনেক পরের কথা, লম্বা টাইম ব্যবহার করার পর এমনটি হতে পারে। নিশ্চয়ই ডেন্টাল ইমপ্লান্টের বিষয় রয়েছে, সেটির ক্ষেত্রে আসলে আগে এবং পরে কি কি করণীয়? ইমপ্ল্যান্ট বিষয়টি আমাদের বাংলাদেশে যদিও একটু নতুন, কিন্তু খুব জনপ্রিয়তার দিক দিয়ে অনেক উপরে উঠে গেছে। কারণ রোগীর একদম শুধু ওই একটি দাঁতকে আমরা স্ক্রু বসিয়ে লাগিয়ে দিই। যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ সার্জারি, আমাদের জেনে নিতে হয় তার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, তার ওরাল হাইজিন মেনটেনের অবস্থাটি কেমন, সে আসলে দাঁত কতটুকু পরিষ্কার করে রাখতে পারছিল আগে, তার গামের হেলথ কেমন, তার যেই চোয়ালের হাড়ের তার হাড্ডির যেই স্ট্রাকচার সেটি কেমন, এই বিষয়গুলিকে আমাদের অ্যানালাইসিস করেই কিন্তু ইমপ্ল্যান্ট করতে হয়, যাতে করে ইমপ্ল্যান্টের সাকসেসটা ভালো মতো হয়। কারণ এটা অপেক্ষাকৃত একটু এক্সপেন্সিভ চিকিৎসা, ফেল করলে রোগীর জন্য যেমন কষ্টদায়ক, ডাক্তারও কিন্তু মনে কষ্ট পায় যে হ্যাঁ ঠিক আছে এই কাজটা করলাম, অথচ এটা সাকসেস হলো না। এই জন্য ইমপ্ল্যান্ট করার আগে কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জেনে নিতে নিশ্চিত হওয়ার পরে ইমপ্ল্যান্টটি করতে হয়। নিশ্চয়ই, সেক্ষেত্রেও কি আগে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? অবশ্যই। একটা ইমপ্ল্যান্ট করতে গেলে আমাদেরকে রোগীর হেলথ কন্ডিশনটাকে প্রাইমারি যে একটি সার্জারি করতে গেলে যেগুলি লাগে এই টেস্টগুলি আমাদেরকে করে নিতে হয়। একটা রুটিন চেক আপ করে নিই, তার নর্মাল ব্লাড কাউন্ট কেমন আছে, তার হিমোগ্লোবিন লেভেল কেমন আছে, এই জিনিসগুলো, তার কিডনির অবস্থা, তার ব্লাড সুগার আছে কিনা, এই কিছু ছোটোখাটো কিছু একদম সিম্পল জিনিস রুটিন চেক আপ যেটা বলি এটা করে নিলে ভালো হয়। নিশ্চয়ই। আঁকাবাঁকা দাঁত যেগুলো রয়েছে সেগুলো আসলে সোজা যারা করতে চান, সেক্ষেত্রে আসলে আগে এবং পরে কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? আগে চিকিৎসা বলতে যেমন আমাদের একসময় ধারণা ছিল যে বয়স অনেক হয়ে গেছে, এখন মনে হয় দাঁতকে সোজা করা যাবে না, বাট বর্তমানে আমাদের বাংলাদেশের যে চিকিৎসা, এই চিকিৎসা যে কোনো বয়সেই মানুষ যদি চায় তার দাঁতকে সুন্দর করতে এটা করা সম্ভব। তবে বয়স অল্প হলে চিকিৎসার যে সময়টা কম লাগে, বয়স বেশি হলে হয়তো একটু বেশি সময় লাগে। তো এইটার যে চিকিৎসা ব্যবস্থা, একেবারে ব্রেসেস খুব জনপ্রিয় চিকিৎসা বাংলাদেশে। অনেকেই কিন্তু এখন জেনে গেছে যে ছোট 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 মেটাল একটা ধাতব জিনিস দাঁতের মধ্যে পরিয়ে দেওয়া হয়। তো ব্রেসেস সিস্টেমে গেলে যেটি হয়, দাঁত পরিষ্কার করতে কিন্তু একটু অসুবিধা হয়, কারণ দাঁতের মধ্যে একটি রাফ তার আছে, আবার একটি স্ক্রু টাইপের আছে। তো সেই ধরনের রোগীদের কিন্তু চিকিৎসক বলে দেয় কীভাবে ব্রাশ করতে হবে, সেটিকে ফলো করতে হবে, সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। প্রয়োজনে ডাক্তারই বলে দেয় ইন্টারডেন্টাল ব্রাশ, মানে দাঁতের ফাঁক পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ রয়েছে, বাজারে পাওয়া যায়, সেটিকে নিয়ে যত্ন করে সে ফাঁকগুলিকে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে ব্রেসেসটা ভালো থাকে। যদিও এখন আবার অল্টারনেটিভ আর একটা মাধ্যম এসেছে বাংলাদেশে সম্প্রতি, খুব জনপ্রিয়, সেটি হচ্ছে অ্যালাইনার। সেটিও আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা যেমন ব্রেসেস ফিক্সড লেগে থাকে এটা তা নয়, এটি একটি রাবারের একটি বিশেষ মাধ্যম যেটা রোগী পরে থাকে, কিছুদিন পর পর ডাক্তারের কাছে যেটা চেঞ্জ করতে হয়, রোগী খুলতে পারে, খাওয়ার সময় খুলে রেখে খেয়ে আবার পরে ফেলতে পারে। এই ক্ষেত্রে অবশ্য ওরাল হাইজিনটা মেনটেন করতে অনেকটাই সুবিধা হয়। তো যেই পন্থাই হোক না কেন, এই মানে মুখের হাইজিন ভালো রাখার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই দন্ত চিকিৎসার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।
প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দন্ত চিকিৎসার আগে ও পরে নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। দন্ত চিকিৎসার ক্ষেত্রে আগে এবং পরে কি করণীয়, অনেকগুলো বিষয়ের কথা আপনার কাছ থেকে শুনছিলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে মানসিকভাবে আসলে কতটা প্রস্তুত হতে হয় রোগীদের। মানসিকভাবে প্রস্তুতি হতে গেলে 3টা জিনিস মানুষকে শুরুতেই বাদ দিতে হয় মাথা থেকে। একটি হচ্ছে দাঁতের চিকিৎসা অনেক ব্যথা, সেটি এখন নেই। সেকেন্ডটি হচ্ছে দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল, এটা হয় তখনই যখন আমাদের অবহেলার ফলাফল হিসেবে ব্যয়বহুল হয়। আরেকটি বিষয় চলে আসে যে দাঁতের চিকিৎসা করতে গেলে আবার বেশি ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি একটি ভালো চিকিৎসকের কাছে না আসেন, অনুমতি চিকিৎসকের কাছে না আসেন, তাহলে ক্ষতি হতেই পারে। সেটা তাৎক্ষণিক হতে পারে, লম্বা মেয়াদী হতে পারে। যন্ত্রপাতি জীবাণুমুক্ত না হলে হেপাটাইটিসের মতো ভয়াবহ রোগ ছড়াতে পারে, প্লাস এই ওষুধের রিয়াকশান হতে পারে। দাঁত ফেলতে গেলে কতটুকু প্রেশার দিতে হয় না জানলে অন্য দাঁতে ক্ষতি হতে পারে। যদি সঠিক জায়গায় চিকিৎসা করতে যান তাহলে চিকিৎসা একদম নিরাপদ। চিকিৎসা করে নিলেই আপনার মুখের রোগটি ভালো থাকবে, রোগকে পুষে রাখার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।